Sir, rule 14 in present. আমরা এখানে পড়ছিলাম গত ক্লাসে। দেখো, টিএমসিপির জন্য মাইক্রো অ্যালয়িং এলিমেন্ট বা অ্যালয়িং এলিমেন্ট যে খুব জরুরি সেটা কিন্তু না। যেটা তোমাদের প্রেজেন্টেশনে সবাই ভুল তথ্য দিয়েছো আর কি। আমি যদি এক্সট্রা গ্রেন রিফাইনমেন্ট চাই, টিএমসিপি করলে এমনিতেই গ্রেন রিফাইন্ড হয়ে যায়, গ্রেন সাইজ ছোট হয়ে যায়। আমি যদি ইনক্লুশন পার্টিকেলের কথা বলি, কার্বাইড পার্টিকেলের কথা বলি, রোলিং করলে এমনিতেই ইনক্লুশন পার্টিকেল গুলো সেগ্রিগেটেড হয়ে যাবে, ছোট হয়ে যাবে। একইভাবে কার্বাইড পার্টিকেল গুলো ছোট হবে। কিন্তু যদি রিয়েলি আমরা এক্সট্রা ফাইন মাইক্রোস্ট্রাকচার তৈরি করতে চাই, যেখানে অ্যালয়িং এলিমেন্ট দিয়ে আর ওই লেভেল অ্যালয়িং এলিমেন্ট অ্যাড না করে ওই লেভেলের গ্রেন রিফাইনমেন্ট সম্ভব নয়, অথচ সেই লেভেলের গ্রেন রিফাইনমেন্ট আমাদের প্রয়োজন, তখন আমরা অ্যালয়িং এলিমেন্টের সাহায্য নিতে পারি। কিন্তু মনে রাখবা, টিএমসিপি এই যে গ্রিন টেকনোলজি, এর অনেকগুলো কারণ আছে। তার ভিতরে সবচেয়ে একটা বড় কারণ যে এটাই অ্যালয়িং এলিমেন্টের বেশি প্রয়োজন হয় না। কিন্তু তোমরা তোমাদের প্রেজেন্টেশনে অ্যালয়িং এলিমেন্টের উপরে অনেক জোর দিয়েছো, যেটা আসলে দরকার ছিল না। এখানে যে ঘটনাটা ঘটে, নায়োবিয়ামের উদাহরণ দেওয়া হয়েছে। যদি আমি নায়োবিয়াম অ্যাড করি আর না করি তাহলে কি হয়? গ্রেন রিফাইনমেন্ট কিন্তু এমনিতেই হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রেনটা ছিল, এখান থেকে এখানে গ্রেন ছোট হয়ে গেছে, এখান থেকে একটা গ্রেন ভেঙে এর ভিতরে আরো অনেকগুলো গ্রেন তৈরি হয়েছে। এটা ন্যাচারাল প্রসেস। যতবার রোলিং তত গ্রেন রিফাইনমেন্ট। বাট আমি তার চেয়েও আরো কিছু চাই, আরো ছোট চাই। সেই ক্ষেত্রে আমাদের এরকম অ্যালয়িং এলিমেন্ট অ্যাড করতে হবে। কিন্তু মনে রাখবা, নায়োবিয়াম যদি বাংলাদেশে রডের ভিতরে অ্যাড করো তাহলে কিন্তু কোনো বেনিফিট পাবে না। এখন ভুল করে বাংলাদেশের মালিকদের রডের ভিতরে নায়োবিয়াম অ্যাড করে যদি তাদের অন্য স্বপ্ন দেখিয়ে দাও যে আর কিছু লাগবে না, এটা দিলেই হয়ে যাবে, তাহলে কিন্তু ভুল সিগন্যাল যাবে। নায়োবিয়ামের ইফেক্ট পাওয়ার জন্য তোমার কন্ট্রোলড কেমিক্যাল কম্পোজিশন থাকতে হবে, রিফাইন্ড লিকুইড স্টিল হইতে হবে, ইনক্লুশন। কারণ নায়োবিয়াম তুমি অ্যাড করেছো, অ্যাড করে একটা বেনিফিট পাওয়ার চেষ্টা করছো, বাট এর ভিতরে যদি 2-4টা বড় ইনক্লুশন পার্টিকেল থেকে যায়, তাহলে কিন্তু ওই নায়োবিয়ামের অ্যাকশন সব শেষ। কোনো অ্যাপারেন্ট কোনো বেনিফিট তুমি কিন্তু প্রোডাক্টের ভিতরে ইনডিউসড করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই যে মাইক্রো অ্যালয়িং, কেন আজকে তোমাদের একদিন বলেছিলাম যে টিএমটি স্টিল জার্মান ব্যবহার করে না।
জাপান ব্যবহার করে না। আমি একবার জাপানে গিয়ে টিএমটি স্টিল প্রেজেন্ট করেছিলাম সেমিনারে। তারা এই টিএমটি স্টিল, যেটা বাংলাদেশের টিএমটি স্টিল, এটা কিন্তু তারা আসলে জানে না। তারা ব্যবহার যারা কারি, সবাই তো প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের সামনে আমি প্রেজেন্ট করেছিলাম, যারা ব্যবহারকারী তারা কিন্তু এটা জানে না। বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার যারা বিল্ডিং বানায়, তারা আমাদের এই টিএমটি স্টিলটা ব্যবহার করে না। তারা করে কিন্তু এই নায়োবিয়াম অ্যাডেড মাইক্রো অ্যালয় স্টিল রড হিসাবে। কারণ এই নায়োবিয়াম মাইক্রো অ্যালয় স্টিলের ওয়েল্ডাবিলিটি ইজ ভেরি হাই। টিএমটি অনেক জায়গায় স্ট্রাকচারের সেফটির জন্য আমাদের ওয়েল্ডিং এর প্রয়োজন হয়, অ্যাঙ্করিং এর জন্য, গুড রিজিড কানেকশনের জন্য আমাদের ওয়েল্ডিং করার প্রয়োজন হয়। সেই ওয়েল্ডিং যেটা তোমরা দেখবা, এখন খেয়াল করো, যখন কোনো জায়গায় বিল্ডিং হচ্ছে সেই সমস্ত জায়গায় কিন্তু ওয়েল্ডিং এর আলো, যে লাইট রিফ্লেকশন হচ্ছে দেখতে পারবো হাই রাইজ বিল্ডিং এ, ব্রিজে, ফ্লাইওভারে। এগুলো তুমি যদি জাস্ট 15 বছর আগে পিছনে যাও, 15 বছর পিছনে বাংলাদেশে কখনো ওয়েল্ডিং করা হতো না। এটা কিন্তু এমএমই ডিপার্টমেন্টের কন্ট্রিবিউশন। এই সিভিল ইঞ্জিনিয়ারিং এ যত ওয়েল্ডিং ব্যবহার হচ্ছে, এটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়াররা কিন্তু এটার উদ্যোক্তা না, এটার উদ্যোক্তা কিন্তু এমএমই ডিপার্টমেন্ট। সারা বাংলাদেশে ছোট বড় অনেক স্ট্রাকচারেই এখন ওয়েল্ডিং করে বিল্ডিং এর সেফটি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তো যেটা বলছিলাম, সেই ওয়েল্ডাবিলিটি যদি তোমার খারাপ হয়, তাহলে কিন্তু স্ট্রাকচারের সেফটি আসবে না। তাহলে আগে বলতে পারো যে 15 বছর আগে কেন হয় নাই? কারণ 15 বছর আগে ওয়েল্ডিং যোগ্য স্টিল বাংলাদেশে তৈরি হয় নাই। এমএমই ডিপার্টমেন্ট হেল্প করেছে ওয়েল্ডিং যোগ্য এই স্টিল বানানোর জন্য, এবং পরবর্তীতে কিভাবে ওয়েল্ডিং করতে হয় সেগুলো এমএমই ডিপার্টমেন্টেরই কন্ট্রিবিউশন। আসো যেটা বলছিলাম, নায়োবিয়াম যদি দাও বা মাইক্রোওয়েলিং এলিমেন্ট যদি দাও, তাহলে গ্রেন অনেক ছোট হয়ে যাবে, অনেক 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 ছোট হবে। যেটা দেখতে পাচ্ছ যে প্রথমে যদি অ্যাজ কাস্ট অবস্থায় 300 ন্যানোমিটারের প্রেসিপিটেট তৈরি হয়, সেটাকে যদি তুমি রোলিং করো, তাহলে নায়োবিয়াম পার্টিকেল ছোট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ 50 ন্যানোমিটারের প্রেসিপিটেট তৈরি হবে। আরো যদি রোলিং করো, সাবসিকুয়েন্ট রোলিং এ টেম্পারেচার যদি হাই থাকে, যথেষ্ট হাই থাকে, তাহলে সেই ক্ষেত্রে নতুন নতুন গ্রেন বাউন্ডারিতে নতুন নতুন প্রেসিপিটেট তৈরি হবে, এবং সেই প্রেসিপিটেট 10 ন্যানোমিটার হয়ে যাবে। 10 ন্যানোমিটার বুঝতেই পারতেছো, ভেরি ফাইন, ভেরি ফাইন। এই যত ভেরি ফাইন ন্যানো পার্টিকেল তৈরি হবে, তত ওই মাইক্রোস্ট্রাকচারের পিনিং অ্যাকশন বেটার হবে। এবং আর কি হবে, এই ন্যানো পার্টিকেলের কিন্তু একটা সারফেস টু ভলিউম রেশিও আছে। তার ভলিউমের তুলনায় সারফেস বেশি হওয়ার কারণে তার পরিমাণের তুলনায় অ্যাকশন বেশি হয়ে যাবে। তো এটা নায়োবিয়াম অ্যাড করলে আমরা তোমার টিএমসিপি মাধ্যমে আরো এক্সট্রা বেনিফিট পেতে পারি, এবং সেই স্টিলের স্ট্রেংথ, ডাক্টিলিটি অন্য রকমের হবে। ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স, টাফনেস, সাইক্লিক লোডিং বিহেভিয়ার সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। এরপরে আসো, আমি যদি ভুল পথে চলি, ভুল ডিসিশন নেই, দেখো মোটরসাইকেলের যারা চড়ো আর সাইকেলে যারা চড়ো, সাইকেল যদি অ্যাক্সিডেন্ট করো, হয়তো চামড়া টামড়া একটু ছুলে টুলে যেতে পারে, পড়ে গেছো ফ্লোরে। কিন্তু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলে কিন্তু সাইকেল অ্যাক্সিডেন্টের চেয়েও আরো বেশি ক্ষতির সম্ভাবনা থাকে। এক্স্যাক্টলি নায়োবিয়াম অ্যাড করেছো বেনিফিটের জন্য, টিএমসিপি স্টিলে বেনিফিটের জন্য অ্যাড করেছো, বাট এই নায়োবিয়াম যদি পরিমাণ মতো না দিতে পারো,
তাহলে কিন্তু অন্য কিছু নায়োবিয়াম নিজে বসে থেকে অন্য অঘটন ঘটিয়ে দিবে, ইন্টারমেটালিক কম্পাউন্ড তৈরি করে ফেলবে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হিসাব নিকাশ ভালো মতো করে নিতে হবে যে কি পরিমাণ নায়োবিয়াম অ্যাড করলে আমার জাস্ট নায়োবিয়াম উইল বি এক্সস্টেড। তার মানে আরো যদি অন্যভাবে বলো, জাস্ট নায়োবিয়াম উইল বি অ্যাবসর্বড ফর মেকিং নায়োবিয়াম নাইট্রাইড অ্যান্ড নায়োবিয়াম কার্বাইড, অন্য ফর্মে সে যাবে না, এইটার ব্যবস্থা আমাদের করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশন মাস্ট বি ভেরি ভেরি কন্ট্রোলড। এবার আসতেছে আমাদের নায়োবিয়াম টিএমসিপি স্টিলের ব্যবহার এবং এ থেকে আমরা কি কি বেনিফিট পেতে পারি। প্রথমে দেখো এখানে তিনটা জিনিস দেওয়া আছে। ইফেক্ট অফ টিএমসিপি, কি হয় টিএমসিপি তে, মার্কেটের কি অবস্থা হয়, সোশ্যাল কন্ট্রিবিউশন সে কিভাবে করে টিএমসিপি। প্রথমে যদি আমরা এখানে দেখি, রিডিউসেস ইউজ অফ অ্যালয়িং এলিমেন্টস, সেই অ্যালয়িং এলিমেন্টসটা কম লাগবে। অ্যালয়িং এলিমেন্ট যদি কম লাগে সেখানে আমাদের কার্বন ইকুইভ্যালেন্ট কম হবে, তারপরে সিমেন্টাইট তৈরি কম হবে, ফসফরাসের পরিমাণ রিকোয়ারমেন্ট কমে যাবে। এখন এইটার ইমপ্যাক্টটা কি? এইটার ইমপ্যাক্ট এখানে দেখো, ইমপ্রুভড ওয়েল্ডাবিলিটি। ওয়েল্ডাবিলিটি যদি বেটার হয় তাহলে তার ইমপ্যাক্ট কি এখানে দেওয়া আছে। তার ইমপ্যাক্ট হচ্ছে তিনটা ইমপ্যাক্ট আছে। ওয়েল্ডাবিলিটি যদি বেটার হয়, কস্ট রিডাকশন অ্যান্ড হায়ার রিলায়েবিলিটি অফ ওয়েল্ড কোয়ালিটি। কস্ট রিডাকশন কিভাবে হবে? দেখো বাংলাদেশের জিটিসিএল যে শত শত কিলোমিটারের পাইপলাইন বানায়, সেখানে কিন্তু ওয়েল্ডিং করতে হয়। কোন ওয়েল্ডার দিয়ে ওয়েল্ডিং করলে এই পাইপলাইন ডিফেক্ট ফ্রি হবে সেইটা কিন্তু আমরা করে দেই। ওয়েল্ডার্স কোয়ালিফিকেশন টেস্ট, WQT। ওয়েল্ডার্স কোয়ালিফিকেশন টেস্ট আমরা কিভাবে করি? আমরা করি 10 জন ওয়েল্ডারকে সিলেক্ট করব, সে ওয়েল্ডার তার নিজের গতিতে ওয়েল্ডিং করে যাবে এবং ওই ওয়েল্ডেড কম্পোনেন্ট গুলোর আমরা নিক ব্রেক টেস্ট, ইম্প্যাক্ট টেস্ট, টেনসাইল টেস্ট, আরো যত রকমের ওয়েল্ডিং এর টেস্ট আছে সেই টেস্ট গুলো করে আমরা সামারাইজ করি ওয়েল্ডার 1 থেকে 10 পর্যন্ত হু ইজ বেটার। সিলেক্ট করি হু ইজ বেটার, সিকুয়েন্সিয়ালি রোল নম্বর সেট করে ফেলি 1 2 3 এইভাবে বেস্ট থেকে শুরু করে ওর্স পর্যন্ত, রোল 10 পর্যন্ত সিলেক্ট করে ফেলি এবং যে বেস্ট ওদের ভিতরে তার কি কি ঘাটতি আছে সেইগুলো আমরা নোট করে ফেলি এবং স্ট্যান্ডার্ডের সাথে মিলাই যে ওয়েল্ডারের যে ওয়েল্ডিং কোয়ালিফিকেশন টেস্টে যে ওয়েল্ডিং হলো সেই ওয়েল্ডিংটা কখন রিজেক্টেড হবে, কি কি কারণে রিজেক্টেড হইতে পারে, সেই স্ট্যান্ডার্ডের সাথে আমরা মিলিয়ে দেখি যে এই যে সবচেয়ে ভালো ওয়েল্ডার যে আসলে সে ওয়েল্ডিং যা করেছে সেখানে যে ডিফেক্ট পাওয়া গেছে সেই ডিফেক্ট গুলো ওয়েল্ডার্স কোয়ালিফিকেশনের মানে কোয়ালিফাই করার জন্য সেই যে ডিফেক্টের বাউন্ডারি লাইন আছে, লিমিট আছে, সেটা উইদিন লিমিট আছে কিনা। যদি না থাকে তাহলে বেস্টও কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তখন দেখা যায় এরা ভালো ওয়েল্ডারকে হায়ার করে নিয়ে আসে, অনেক পয়সা দিয়ে হায়ার করে নিয়ে আসে। এমনও আমাদের সাজেশন ছিল লিন্ডে বাংলাদেশ, তখন বাংলাদেশ অক্সিজেন ছিল এক সময়, তাদের কাছ থেকে আমরা এক্সপার্ট ওয়েল্ডার নিয়ে বিভিন্ন সেন্সিটিভ ওয়েল্ডিং গুলো করে দেওয়ার চেষ্টা করেছি। তো তাহলে বুঝতে পারতেছে যে ওয়েল্ডিং যদি ওয়েল্ডাবিলিটি, ম্যাটেরিয়ালের ওয়েল্ডাবিলিটি পুয়ার হয় তাহলে কিন্তু এখানে সমস্যা আবার অন্যদিকে মোড় নিবে। সেটা হচ্ছে যে
বেস্টের বেস্ট ওয়েল্ডার ছাড়া ওই সেন্সিটিভ মেটেরিয়ালের ওয়েল্ডিং করতে পারবে না। আর বেস্টের বেস্ট ওয়েল্ডার যদি নিয়ে আসো, হাউ মাচ উইল বি এক্সপেন্সিভ, জাস্ট ইমাজিন। অনেক সময় বিদেশ থেকে ওয়েল্ডার নিয়ে আসা লেগেছে আমাদের দেশে। বাংলাদেশের ওয়েল্ডার পারে নাই সেন্সিটিভ কিছু কিছু জায়গায় ওয়েল্ডিং করার জন্য। তাহলে কি হলো আলটিমেটলি? দেখো, কস্ট রিডাকশন। যদি মেটেরিয়ালের অ্যালয়িং এলিমেন্ট কম লাগে, ওয়েল্ডাবিলিটি বেটার হয়, তাহলে তার কস্ট রিডাকশন হয়ে যাবে, কনস্ট্রাকশন কস্ট রিডাকশন হয়ে যাবে, ওয়েল্ডিং এর কস্ট রিডাকশন হয়ে যাবে। আর কি হবে? গ্রেটার ইকোনমি অফ স্টিল স্ট্রাকচার। তাহলে কস্ট যদি স্ট্রাকচারের, স্টিল স্ট্রাকচারের সবচেয়ে বড় খরচ একটা আছে নাট বোল্ট অ্যান্ড ওয়েল্ডিং। ওয়েল্ডিং এ যদি এক্সপার্ট ওয়েল্ডার দিয়ে ওয়েল্ডিং করতে হয় এবং ভেরি ভেরি এক্সপার্ট দিয়ে যে ওয়েল্ডিং করতে হয়, দুইজনের স্যালারি কিন্তু দুই রকমের। ফলে আমার স্টিল স্ট্রাকচার বানাইতে গেলে যদি ওয়েল্ডাবিলিটি মেটেরিয়ালের পুয়ার হয়, তাহলে অনেক দামি আমাদের ওয়েল্ডার্স লাগবে, ফলে এটা এক্সপেন্সিভ হয়ে যাবে। এখন আর কি করবে বেনিফিট? এখান থেকে তিনটা বেনিফিট আমাদের দিয়ে দিল। এরপরে যদি আমরা এখানে যাই, প্রসেস সিম্পলিফিকেশন। হ্যাঁ, অনেক সময় যদি মেটেরিয়ালস এর ভিতরে মেটেরিয়ালস এর কেমিক্যাল কম্পোজিশন এমন হয় যে তার ওয়েল্ডাবিলিটি পুয়ার, রুম টেম্পারেচারে যদি ওয়েল্ডিং সরাসরি করি তাহলে খুবই খারাপ অবস্থা তৈরি হয়, হিট এফেক্টেড জোন বেড়ে যায়, কোল্ড ক্র্যাকিং হয়ে যায়, রেসিডুয়াল স্ট্রেস বেড়ে যায়, করশন বেশি হয়ে যায়, লটস অফ প্রবলেম আছে। তখন আমরা বাধ্য হই এই স্টিলটাকে, যেহেতু সেন্সিটিভ একটা ওয়েল্ডিং, এটা ভেরি ক্রিটিক্যাল জায়গায় ওয়েল্ডিং, তখন দুইটা কম্পোনেন্টকে আমরা প্রিহিট করে নেই। দেখো, এই যে প্রিহিটিং করাটা চারটিখানি কথা না। একটা জায়গায় একটা শিপ বিল্ডিং হবে, সেই শিপটার যেখানে ওয়েল্ডিং করবো সেটাকে প্রিহিট করে নিতে হবে, জাস্ট বললেই হবে না, সেই লেভেলের ফ্যাসিলিটিস আমাদের ডেভেলপ করতে হবে এবং প্রসেসটা জটিল হয়ে যাবে। আমাদের এই টিএমসিপি যেহেতু কম অ্যালয়িং এলিমেন্ট দিয়েই আমার রিকার্ড সার্ভিস দেওয়ার জন্য সে হেল্প করে, ফলে আমাদের ওই এক্সট্রা হিট ইনপুট দিয়ে প্রিহিটিং করে নিয়ে ওয়েল্ডিং এর আমাদের প্রয়োজন হবে না। আর যদি প্রিহিটিং করে যদি আমাদের ওয়েল্ডিং প্রয়োজন না হয়, তাহলে কি হবে? কনস্ট্রাকশনটা তাড়াতাড়ি হবে, কারণ ডাইরেক্ট অ্যাকশন। আর এখানে হচ্ছে প্রথমে নিয়ে আসো ওয়েল্ডিং এর ইকুইপমেন্ট, নিয়ে আসো প্রিহিটিং এর ইকুইপমেন্ট, নিয়ে আসো তাকে প্রিহিট করো, এরপর আবার ওয়েল্ডিং করো। প্রত্যেকটা কম্পোনেন্ট এইভাবে যদি প্রিহিট করে করে ওয়েল্ডিং করা হয়, জাস্ট 50% অর লেস দ্যান 50% মানে আউটকাম হবে কিন্তু এই ধরনের ক্ষেত্রে। তাহলে আমাদের শর্টার কনস্ট্রাকশন পিরিয়ড হচ্ছে। আর শর্টার কনস্ট্রাকশন পিরিয়ড মানেই কি? শর্টার কনস্ট্রাকশন পিরিয়ড মানেই হচ্ছে টাইম ইজ মানি, মানি সেভিং। মানি সেভিং হয়ে যাচ্ছে। এরপরে আসতেছে কি? বেটার পারফরমেন্স, লো টেম্পারেচার টাফনেস, রেজিস্ট্যান্স টু হাইড্রোজেন ইনডিউসড ক্র্যাকিং এটসেট্রা। যদি আমার ওয়েল্ডাবিলিটি কমে যায়, আবার হার্ডেনেবিলিটি বেড়ে যায়, তাহলে আমরা হেভিয়ার গেজ, বড় বড় কম্পোনেন্ট আমরা এখানে হিট ট্রিটমেন্ট করে বানাইতে পারবো। আর যদি মনে করো যে আমার সাফিসিয়েন্ট রোলিং পারফরমেন্স আছে, তাহলে কিন্তু আমাদের হিট ট্রিটমেন্টের প্রয়োজন নাই, কোয়েন্স টেম্পারিং কোনো প্রয়োজন নাই। কোয়েন্স টেম্পারিং করে যে স্ট্রেংথ আমি পাবো, তার কাছাকাছি স্ট্রেংথ আমরা শুধুমাত্র রোলিং করে টিএমসিপি করেই সেই জায়গায় আমরা পৌঁছে যেতে পারি। যদি পৌঁছে যেতে পারি তাহলে কিন্তু আমাদের যে কোনো গেজ, যে কোনো থিকনেসের কম্পোনেন্ট আমরা বানিয়ে দিতে পারবো এবং সেটাও আবার ইকোনমিতে আমাদের হেল্প করবে। লটস অফ কনসিকুয়েন্স, এটা ইন্টার রিলেটেড আর কি। এটা তোমরা জাস্ট একটা ছবি দেখানো, হিট এফেক্টেড জোনের এটাই কম, এটাই বেশি দেখা যাচ্ছে আর কি। কোর্স গ্রেন যদি হয়, ফাইন গ্রেন হইলে এরকম সিচুয়েশনটা তৈরি হতে পারে। এটা তোমাদের বেশিরভাগ প্রেজেন্টেশনে ছিল। এরপরে এই জায়গাটা তোমরা বেশি টাচ করতে পারো নাই, যেমন রডের আমরা টিএমসিপি করি, রডের টিএমসিপি ছাড়াও কিন্তু শীটেরও টিএমসিপি করা যায়। শীটের যদি টিএমসিপি করি তাহলে কি হবে?
সেটা তোমাদের রডের টিএমসিপি করলে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তোমাদের উদাহরণের জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে আমেরিকায় সিয়াটলে। এই বিল্ডিংটা বানানো হয়েছে 2000 সালের কাছাকাছি ওই সময়ে, এবং 100 বছরের গ্যারান্টি দিয়ে বানানো হয়েছে। যে কোম্পানি বানিয়েছে যদি উইদিন 100 ইয়ার্স এর ভিতরে এই বিল্ডিং এর কোনো জায়গায় মেজর কোনো রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় বা ক্র্যাকিং হয়ে যায়, মেজর রিপেয়ারের প্রয়োজন হয়, তাহলে এই কোম্পানি উইদিন 100 ইয়ার্স পর্যন্ত ওই মেজর রিপেয়ার, ভেঙে যাওয়া, ধসে যাওয়া, ক্র্যাকিং হয়ে যাওয়া, এগুলো সমস্ত খরচ সে বেয়ার করবে। এইভাবে এই বিল্ডিংটা বানানো হয়েছে। 60 তলা এই বিল্ডিংটা। এই বিল্ডিং এ যে রডটা ব্যবহার করা হয়েছে, সেই রড হচ্ছে নরমাল যা রড লাগে। এই বিল্ডিং এ যে সিমেন্ট কনক্রিট যেটা ব্যবহার করা হয়েছে, নরমাল যেটা লাগে, জাস্ট 50%, অনলি 50% রড, অনলি 50% কনক্রিট দিয়ে এই বিল্ডিং বানানো হয়েছে। এবং সেই হিসাবে যদি করি, আমাদের দেশে আমরা যে পদ্ধতি ফলো করে, যে মেটেরিয়াল ব্যবহার করে বিল্ডিং বানাচ্ছি, সেই বিল্ডিং বানাইতে গেলে 50 তলা বিল্ডিং এর যে ওজন হবে, 50 তলা বিল্ডিং এর যে ওজন হবে, আর এই টাইপের যে বিল্ডিং, সেইটার কিন্তু 100 তলা বিল্ডিং এর সেই ওজন হবে। বুঝতেই পারতেছো যে কি পরিমাণ হিউজ মেটেরিয়াল সেভিং। এই মেটেরিয়ালস কিন্তু প্রকৃতি থেকেই আসে, কোনো মেটেরিয়ালস প্রসেসিং ছাড়া হয় না। সরাসরি কিন্তু আমরা কিছুই করতে পারি না। ইভেন একটা গাছও যদি, গাছের কাঠ দিয়েও যদি আমি একটি বাড়ি বানাইতে যাই, সেটাও কিন্তু এনভায়রনমেন্টকে ধ্বংস করে। গাছকে কেটে ফেলি, গাছের কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্পশন কমে গেল, গাছটা কাটার পরে আমার ওটাকে পচাইতে হবে, ওটারে মেশিনিং করতে হবে। হ্যাঁ, এনভায়রনমেন্ট পলিউশন ছাড়া কোনো অ্যাক্টিভিটি নাই, সোজা কথা। তো যত আমাদের ইঞ্জিনিয়ারিং এর কাজ হচ্ছে, যত তুমি চাইবা পারবা তত কমাও, বাট ইউ ক্যান নট মেক ইট অ্যাবসলিউটলি জিরো। এটা সম্ভব নয়। দেখো, আমরা যদি টিএমসিপি করতে পারি, আর সেই তার সাথে সম্পর্ক রেখে যদি আমরা কনক্রিট দিতে পারি, দেখো কি অবস্থা হচ্ছে। আজকে আমাদের ব্রিজ তৈরি হচ্ছে এই স্টাইলে, দেখতেই পারতেছো, রিনফোর্সড কনক্রিট যে আমরা ব্রিজ গুলো বানাচ্ছি, ফ্লাইওভার গুলো বানাচ্ছি, সেটা এইটা এতদিন যাবৎ চলতো। আমরা ইদানিং কালে কিছু কিছু জায়গায় প্রি-স্ট্রেসড কনক্রিট তৈরি করছি, সেখানেও কিন্তু খুব বেশি চেহারা চেঞ্জ হয় নাই। আমরা যদি সত্যিকার অর্থে আল্ট্রা হাই পারফরমেন্স, এটা ইউএইচপিসি আল্ট্রা হাই পারফরমেন্স কনক্রিট যদি ব্যবহার করি, আর তার ভিতরে যদি টিএমসি স্টিল আমি ব্যবহার করতে পারি, বুঝতেই পারতেছো। এখানে দেখো, এ যে লোডটা ক্যারি করে, এটার উদ্দেশ্য, দেখানোর উদ্দেশ্য হচ্ছে এ যে লোড ক্যারি করে, এটা সেই লোড ক্যারি করতে পারে, এটা সেই লোড ক্যারি করতে পারে। ইকুইভ্যালেন্ট লোড ক্যারিং ক্যাপাসিটির মানে মেটেরিয়াল কনজাম্পশনটা দেখো। টিএমসিপি যদি আমি রড ব্যবহার করতে পারি, তাহলে এখানে দেখতেই পারতেছো চিকন কয়টা রড, 1 2 মানে 5টা 6টা চিকন রড, নট মোর দেন 10 mm ডায়ার রড এখানে আর প্রয়োজন হয় না। 10 এর নিচের ডায়ার রড প্রয়োজন হয়। আর এখানে দেখো কি পরিমাণ রড এখানে আমার প্রয়োজন হচ্ছে, হিউজ অ্যামাউন্টের রডের প্রয়োজন হচ্ছে। আর সিমেন্ট কনক্রিটের তো কোনো কথাই নাই, বুঝতেই পারতেছো কি পরিমাণ। তাহলে যদি আমরা এইরকম ইউএইচপিসি যদি করতে পারি, আর সত্যিকার অর্থে যদি টিএমসিপি করতে পারি, তাহলে আমাদের স্ট্রাকচারের ওজন কিন্তু আসলে এখন আমেরিকা বানিয়েছে 50% দিয়ে, ইনফ্যাক্ট 30% ওয়েটের মেটেরিয়াল ব্যবহার করে 60% সেভ করে আমরা স্ট্রাকচার বাড়াইতে পারবো, যে স্ট্রাকচারের সেফটি অন্য স্ট্রাকচারের চেয়ে আরো বেশি হবে। কারণ কি জানো, আমরা যদি দৌড়ানোর প্রতিযোগিতা করি, একজন মোটা মানুষ আর একজন চিকন মানুষ, 100 কেজি ওজনের একজন মানুষ আর একজন 55 to 60 কেজি ওজনের মানুষ, দুইজনকে যদি দৌড়াইতে বলা হয়, কে টায়ার্ড হবে আগে, সেটাই বুঝতে পারতেছো। বাল্কি মানুষ বা বাল্কি স্ট্রাকচার আসলে আগেই টায়ার্ড হয়ে যায়, আগেই ফেল করে যায়। এই জন্য এখন পৃথিবীর ট্রেন্ড হচ্ছে যে আমি কত পাতলা করে একটা স্ট্রাকচার তৈরি করতে পারি। এই যে
এখানে আমার যাওয়ার সুযোগ হয়েছে বলে আমি ছবিটা দিয়েছি। এটা হচ্ছে কানাডার ভ্যাঙ্কুভার। এই যে রেল স্টেশনটা দেখতে পাচ্ছ, কানাডার ভ্যাঙ্কুভারের এই রেল স্টেশনের প্রত্যেক 3 মিনিট পর পর 4 মিনিট পর পর একটা করে ট্রেন আসে, এবং এখানে এই আলট্রা হাই পারফরমেন্স কনক্রিট এবং টিএমসিপি স্টিল দিয়ে এটা বানানো হয়েছে। এখনো পর্যন্ত 85 থেকে 90-র দিকে এই স্ট্রাকচারটা বানানো হয়েছে, এবং এখনো পর্যন্ত কন্টিনিউয়াস, বুঝতেই পারতেছো 3-4 মিনিট পর পর একটা করে ট্রেন আসে। এটা কিন্তু ফুললি আন্ডারগ্রাউন্ডে, উপরে না, কিন্তু মাটির নিচে। তো মাটির নিচে এই যে যাচ্ছে আসছে প্রত্যেক 3-4 মিনিট পর পর কি পরিমাণ জার্কিং হয়, কি পরিমাণ ভাইব্রেশন হয়, বাট এই কনক্রিটের ভিতরে এখনো পর্যন্ত কোনো জায়গায় ক্র্যাক তারা ধরতে পারে নাই। সিরিয়াসলি গুড সার্ভিস দিয়ে যাচ্ছে। এরপরে তোমাদের বলছিলাম যে কথাটা তোমরা বলতে পারো নাই, টিএমটি স্টিলের সেফটি অফ স্টিল স্ট্রাকচার, সেটা হচ্ছে যে দেখো, ট্যাঙ্কার বানাবো আমি, লার্জ ট্যাঙ্কার বানাবো। ট্যাঙ্কারের জন্য একটা লার্জ ট্যাঙ্কার হইতে হইলে যত লার্জ হবে তত আমার স্টিল, এমনও কিছু স্টিল তোমার শিপ আছে যে শিপে 1 লক্ষ টন স্টিল লাগে। 1 লাখ টন শুধু স্টিল লাগে শিপটার কনস্ট্রাকশনের জন্য। আমি যদি টিএমসিপি স্টিল ব্যবহার করতে পারি, অটোমেটিক্যালি ওই শিপের ওজন কমে গেল, ফুয়েল কনজাম্পশন কমে গেল, এনভায়রনমেন্ট pollution. Fuel consumption is proportional to the dead weight of the structure of the auto body. সেটা শিপ হইতে পারে, জাহাজ হইতে পারে, এরোপ্লেন হইতে পারে, মোটরসাইকেল হইতে পারে, কার হইতে পারে, যেটাই হোক না কেন, যত অটো বডির ওজন বেড়ে যাবে, সেলফ ওয়েট বেড়ে যাবে, তার কিন্তু ফুয়েল কনজাম্পশন বেড়ে যাবে। সাথে সাথে আবার যত লোড দিবা ওই প্রপোর্শনেটলি কিন্তু তোমার ফুয়েল কনজাম্পশন বেড়ে যাবে। তাই যদি হয়, আমি যদি একটা মোটা এই যে অয়েল ট্যাঙ্কার 1 লক্ষ টনকে যদি আমি কমিয়ে 60,000 টনের একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি আমি যদি একটা শিপ বানাইতে পারি, ট্যাঙ্কার বানাইতে পারি, 40,000 আমার সেভ হলো, 40,000 টন ডেড লোড কমে গেল। অতিরিক্ত আমি 40,000, এই যে এটা আমার লোড ক্যারিং ক্যাপাসিটি, সেই লোড ক্যারিং ক্যাপাসিটির ভিতরে 40,000 ঢুকে যাবে। আগে নিতাম 1 লক্ষ তোমার মনে করো যে টন, 1 লক্ষ টন ক্রুড অয়েল নিতাম, সেখানে আমার 1 লক্ষ টন ক্রুড অয়েল নেওয়ার জন্য 1 লক্ষ টনের ইকুইভ্যালেন্ট ফুয়েল কনজাম্পশন হতো। এখন কিন্তু হবে 60,000 টনের জন্য ফুয়েল কনজাম্পশন, কারণ 40,000 ডেড লোডের ভিতরে -6। এবার আসো এনভায়রনমেন্ট পলিউশন, যত ফুয়েল কনজাম্পশন তত কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং আনবার্নড কার্বন, তিনটাই কিন্তু সমান তালে চলতে থাকবে। আর কি হবে? প্রকৃতি গরম হয়ে যাবে, যেটা দেখতে পারতেছো প্রত্যেক দিনই রেকর্ড ব্রেক করতেছে, প্রত্যেক সামারে রেকর্ড ব্রেক করছে। আমেরিকায় কোন একটা জায়গা আছে 56 ডিগ্রি সেন্টিগ্রেড উঠেছে এবছর, যেটা 1200 বছরের যা রেকর্ড আছে এ পর্যন্ত তাদের হাতে, সে 1200 বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। এত টেম্পারেচার আসলে কখনো উঠে নাই। তার মানে পৃথিবী কিন্তু গরম হয়ে যাচ্ছে। যদি পৃথিবী গরমই হয়ে যায়, মানুষের আল্লাহ তাআলা কিন্তু আমাদের একটা সার্টেন টেম্পারেচার সহ্য করার ক্যাপাসিটি দিয়েই কিন্তু আমাদেরকে বানিয়েছে। তাই যদি হয় তো অন্য কিছু তো লাগবে না, মানুষ সব পৃথিবীর মানুষ মেরে ফেলে, তার জন্য কিচ্ছুই লাগবে না। আমাদের যে টেম্পারেচারটা আমরা সহ্য করতে পারি, তার চেয়ে যদি প্রকৃতি এনভায়রনমেন্টের টেম্পারেচারটা সামহাও বেড়ে চলে যায়, অটোমেটিক্যালি মানুষ সব শেষ, এই প্রজাতি মানে শেষ হয়ে যাবে। তো এই পৃথিবীকে যদি বাঁচাইতে হয়, এনভায়রনমেন্ট গ্লোবাল ওয়ার্মিং যেটাকে বলা হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আসতেছে আমাদের এনভায়রনমেন্ট পলিউশন, শুধু কার্বন ডাই অক্সাইড থেকে না, এটা ওয়ার্মিং বিকজ অফ হিট। আমরা আজকে প্রত্যেক বাসায় এসি ব্যবহার করছি, কিন্তু কেউ আমরা চিন্তা করি যে এসির জন্য আমি কতটুকু এনভায়রনমেন্ট পলিউট করলাম? কেউ কিন্তু চিন্তা করি না। সবাই আমরা কি চাচ্ছি? আমরা এটা আরামে ঘুমাইতে চাই, আরামে থাকতে চাই। তুমি আরামে থাকতেছো, কিন্তু আরেকজন মানুষ যে বাইরে আছে, তার জন্য তুমি তোমার ভিতরের যে হিটটা,
এসি মেশিনের কাজ কি? এসি মেশিনের বাইরে দাঁড়িয়ে থাকবা, দেখবা কি পরিমাণ হিট বাইরে চলে আসতেছে। কারণ রুমের ভিতরে হিটটা সে সাক করে নিয়ে নেয়, নিয়ে হিটটা নিয়ে বাইরে ছেড়ে দেয়। তাহলে এইভাবে আমাদের যে এসি গাড়ির সংখ্যা বেড়ে যায়, এসিতে সব বাড়িতে আমরা যদি এইভাবে এসি লাগাই ফেলি, তাহলে ঘরের ভিতরে সমস্ত তাপটা বাইরে চলে আসবে, আর বাইরের বাইরে হয়ে যাবে আগুনের মতো গরম, এবং বাইরে যে সমস্ত মানুষগুলো ফুটপাতে রাস্তার উপরে এদিক ওদিক শুয়ে থাকবে, তাদের অবস্থা কি আমরা কখনো চিন্তা করছি? এক। দুই হচ্ছে যে আমি এসির ভিতরে ঘুমাইলাম, তাতে লাভ কি হলো? আমি এসি চালানোর জন্য যে পরিমাণ এক্সট্রা ফুয়েল কনজাম্পশন করে ইলেকট্রিসিটি তৈরি করেছি, এবং তার কারণে যে এনভায়রনমেন্ট পলিউট করেছি, সেখান থেকে কিন্তু আমি কোনোভাবেই বাঁচতে পারছি না। আমি গুলশানে থাকতে পারি, কিন্তু বুড়িগঙ্গার পলিউটেড এয়ার কিন্তু গুলশানে চলে যাচ্ছে বাতাসের ধাক্কায়। আবার গুলশানের এয়ারও কিন্তু বুড়িগঙ্গার দিকে চলে আসতেছে, কন্টিনিউয়াসলি মিক্স আপ হচ্ছে। তাহলে বুড়িগঙ্গা নিয়ে অনেকে ভাবতে পারে যে বুড়িগঙ্গার তো প্রভাব আমার উপর পড়ছে না। ইয়েস, বুড়িগঙ্গার প্রভাব অল ওভার ঢাকা শহরেই পড়তেছে, অল ওভার ঢাকা শহরে যে যেখানেই থাকুক না কেন। আজকের পুরান ঢাকার বাতাস চলে যাচ্ছে উত্তরায়, উত্তরার বাতাস চলে আসতেছে ঢাকায়। সময়ের সাথে হয়তো একটু সময় লাগতেছে, 2 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট এরকম সময় লাগতে পারে। তার মানে এই নাই যে পুরান ঢাকার বাতাস উত্তরায় যাচ্ছে না, এটা কিন্তু ঠিক না, চলে যাচ্ছে। তার মানে একজন আমি যত ক্ষতি করি না কেন, সেই ক্ষতি আমারও হচ্ছে, আমি আরামে থাকছি, বাট এই ক্ষতিটা আমারও হচ্ছে, আরেকজনের হচ্ছে। আর এই জন্য কি হয়ে যাচ্ছে? যারা এসির ভিতরে থাকে তাদের বডি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে পুয়ার। যারা বাইরে থাকছে তারা তো ধাক্কায় ধাক্কায় কিছুটা, তোমরা জানো ঢাকা শহরের যখন করোনা হচ্ছিল, তখন কিন্তু যারা ফুটপথে বসবাস করেছে, ঘুমিয়েছে, তাদের ভিতরে ইনফেকশন রেট ছিল 1.5%। আর যারা ঢাকা শহরের এই অট্টালিকায় থেকেছে, এসির ভিতরে থেকেছে, সেটা তাদের ছিল কিন্তু অ্যারাউন্ড 20% করোনায় আক্রান্ত। এবং মানুষ মারা যাওয়ার কথা যদি বলো, বিগ শটরা আগে মারা গেছে, তারপরে অন্যরা পরে মরছে আর কি। তো যাই হোক, এটা আমাদের মানে ইনডাইরেক্টলি এনভায়রনমেন্ট পলিউশন কিভাবে করে, সেটাও এই কথাটা যেটা বলতে চেয়েছিলাম সেটাই বলি নাই। যে ট্যাঙ্কার আর কি আমাদের সুবিধা দেয়? এনভায়রনমেন্ট পলিউশন বলছে টিএমসিপি এনভায়রনমেন্ট পলিউশন বাঁচায়, এটা কিন্তু বুঝলাম। এরপরে সে সেফটি দেখো কিভাবে দিচ্ছে। আমি যদি শীটের উপরে উপরে যদি টিএমসিপি করে উপরটা যদি একটু শক্ত করি, ভিতরটা নরম রাখি, যেটা তোমরা অনেকে প্রেজেন্ট করেছো, সেই উপরের শক্ত জায়গাটা সেখানে কিন্তু মার্টেনসাইট, টেম্পার্ড মার্টেনসাইট হয়, ভিতরে নরম থাকে। প্রথম কথা হচ্ছে, যদি উপরে একটা ছেলে বা একটা মেয়ে এই কথাটা বলতে পেরেছে, সেটা হচ্ছে উপরে যদি হার্ড হয়, স্ট্রং হয়, তাহলে ক্র্যাক ইনিশিয়েশন, যদি ক্র্যাক ইনিশিয়েট করে যায়, তাহলে প্রপাগেশন হায়ার ইন হাই স্ট্রেংথ ম্যাটেরিয়াল। বাট ক্র্যাক ইনিশিয়েট করাটাই হচ্ছে ভেরি ভেরি ডিফিকাল্ট। এবং বলা হচ্ছে ক্র্যাক ইনিশিয়েশন ডিফিকাল্টি ইজ প্রপোর্শনাল টু দি ইল্ড স্ট্রেংথ অফ দ্য ম্যাটেরিয়াল। কারণ ইল্ডিং না হইলে ডিসলোকেশন মুভ করে না, ডিসলোকেশন মুভ না করলে ক্র্যাক তৈরি হয় না। দ্যাট ইজ ভেরি সিম্পল ক্যালকুলেশন। তো তাই যদি হয়, তাহলে আমি যদি স্ট্রং করে দেই, তাহলে ডিসলোকেশন মুভমেন্ট ডিফিকাল্ট, ক্র্যাক ইনিশিয়েশন ডিফিকাল্ট। এবার যদি মনে করো ক্র্যাক কোনো কারণে ইনিশিয়েট করে গেল, ভিতরে কিন্তু নরম, সে কাদার ভিতরে আটকে যাবে, দ্যাট ইজ ক্র্যাক অ্যারেস্টার, থেকে গেল। এইভাবে আমাকে আমাকে হেল্প করে এই টিএমসিপি স্টিল। আর কিভাবে করে? সেটা হচ্ছে যে টিএমসিপি যদি আরো অ্যাডভান্স টিএমসিপি আমি ব্যবহার করি, সেটা হচ্ছে যে ওর ভিতরে কিছু অস্টেনাইট মেটেরিয়াল গ্রেন আমি রেখে দিতে পারি। সে অস্টেনাইট, যেটা আমি পরে আলাপ করব, লোড যখন দেওয়া হয়, সে অস্টেনাইট হচ্ছে মেটা স্টেবল, সে কিন্তু বেশিক্ষণ স্টেবল থাকে না। সুযোগ পেলে, সময় পেলে, টেম্পারেচার পেলে, এনার্জি পেলে, স্ট্রেস পেলে, সে কিন্তু আবার ট্রান্সফর্ম হয়ে তার অন্য ফর্মে চলে যেতে চায়। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু এন্ডোথার্মিক রিয়াকশন। যদি কোনো ধাক্কা লাগে গাড়িতে, ট্যাঙ্কারে ট্যাঙ্কারে অনেক সময় ধাক্কা লাগে, এই ধাক্কা লাগার সময় যে এনার্জি একজন আরেকজনের ধাক্কা দিল, সেই এনার্জি যদি একজন আরেকজনের ধাক্কার এনার্জি যদি ওই শীট মেটালের ভিতরে যে অস্টেনাইট ছিল সে যদি নিজে অ্যাবজর্ব করে নেয়, তাহলে কিন্তু ওই ট্যাঙ্কারের মেজর ক্ষতি হবে না।
সে ডুবেও হয়তো যাবে না। যদি ক্র্যাকিং না হয় ডুবে যাওয়ার সম্ভাবনা কমে যাবে, তার মানে সেফটি বাড়িয়ে দিচ্ছে, যেটা তোমরা কেউই আলাপ করো নাই। এরপরে আসতেছে আমাদের নন ফেরাসের জন্য। দেখো এই ফেজ ডায়াগ্রামটা, এই ফেজ ডায়াগ্রামের ভিতরে এখানে দেখানো হচ্ছে যে দুইটা ফেজ সিঙ্গেল ফেজ হইতে পারে, ডবল ফেজ হইতে পারে, আলফা বিটা ফেজ হইতে পারে। এই যে রেঞ্জটা যদি আমি ক্লোজ কন্ট্রোল করতে পারি এবং টিএমসিপির মাধ্যমে প্রত্যেকটা জায়গায় যে রেটে তোমার ডিফর্ম করার কথা, সেখানে যে ধরনের টেম্পারেচার ডেভেলপ হইতে পারে। দেখো সামান্য একটু কিন্তু ঝামেলা লেগে যেতে পারে, এইখান থেকে যদি আমি একটু উপরে উঠে যাই এটা কিন্তু সিঙ্গেল ফেজ হয়ে যাবে, নিচেই থাকলে ডবল ফেজ হয়ে যাবে। তো এই টেম্পারেচারটা, এই জন্য টিএমসিপি থেকে ভালো রেজাল্ট পাইতে হলে আমাদের সিরিয়াসলি কন্ট্রোল প্রসেস হইতে হবে। এখানে আমরা দুইটা স্ট্রাকচার দেখছি। এটা যদি কনভেনশনাল রোলিং করি, এক জায়গায় ছোট হবে, এক জায়গায় বড় হবে। আসলে কোথায় ছোট কোথায় বড় এটা বড় কথা না, যে জায়গায় দুর্বলতা সেই জায়গা থেকে মেটেরিয়ালটা ফেল করে যাবে। অন্য জায়গায় যদি তোমার 2000 এমপিএ স্ট্রেংথ হয় আর এই জায়গাটায় যদি 500 এমপিএ স্ট্রেংথ হয়, তাহলে কিন্তু 2000 আমাকে বাঁচাইতে পারবে না, আমাকে রক্ষা করতে পারবে না, আমাকে কিন্তু ফেল করে যেতে হবে, 500-র নিচে থেকে ফেল করে যেতে হবে। আর এইরকম যদি অবস্থা হয় যে এখানে আমার 2000 আছে, আবার 2000 না, গ্লোবালি আমার 1500 আছে, তাহলে কি হলো? তাহলে কিন্তু 1000-এ আমি কল্পনাই করব না যে কোনো একটা জায়গা থেকে সে ফেল করে যাবে। মোর ইউনিফর্ম স্ট্রাকচার, মোর ইউনিফর্ম গ্রেন সাইজ এন্ড ডিস্ট্রিবিউশন, এটা টিএমসির মাধ্যমে আমরা পেতে পারি। এগুলো সবই তোমাদের আলাপ হয়ে গেছে। কিছু কিছু ক্যালকুলেশন আছে, দেখবা প্রবলেম আছে একটা। এরপরে আসো যে ট্রেন্ড টুয়ার্ডস হায়ার স্ট্রেংথ অফ স্টিলস। ট্রেন্ডস টুয়ার্ডস হায়ার স্ট্রেংথ অফ স্টিল, আসলে আমরা সবাই চাচ্ছি। দেখো টিএমসিপির মূল উদ্দেশ্য হচ্ছে হাই স্ট্রেংথ উইদাউট অ্যালয়িং এলিমেন্ট, এটা মেন স্লোগান। তারপরে সাবসিকুয়েন্টলি আমরা অনেক বাই প্রোডাক্ট হিসেবে বেনিফিট পেয়ে গেছি। এখন কেন টিএমসিপি আমি করছি? আমার তো হায়ার স্ট্রেংথের ম্যাটেরিয়াল আছে, আমি তো এটাতে কোইনস্ট্যান্ট টেম্পার নিতে পারি, তারপরে ডুয়াল ফেজ নিতে পারি, তারপরে অনেক রকমের অপশন তো আমার আছে। আমি কেন এই টিএমসিপির দিকে কেন যাচ্ছি? টিএমসিপি এই যে বেক হার্ডেনিং আমি কেন যাচ্ছি? এখানে তো হাই স্ট্রেংথের ট্রিপ আছে, বা এখানে অন্য কোনো রিফার্সড স্টিল আছে, সেখানে না গিয়ে আমি কেন বেক হার্ডেনিং এ যাচ্ছি? বা হাই স্ট্রেংথের কেন প্রয়োজন? হাই স্ট্রেংথের প্রয়োজন হচ্ছে যে যে আমার ওজন কমানোর জন্য হাই স্ট্রেংথ দরকার, বাট প্রবলেম অন্য জায়গায়। নো প্রবলেম, কিন্তু যেখানে পাতলা শীট বানাবা সেই জায়গায় রোলিং করাটা শক্ত মেটেরিয়ালের জন্য, হাই স্ট্রেংথ মেটেরিয়ালের জন্য পাতলা শীট বানানো ভেরি ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, ক্র্যাকিং হয়ে যাবে। ইভেন রোলিং মিলি ওইটা হাই স্ট্রেংথ মেটেরিয়ালকে রোল করে পাতলা করা, এটা কিন্তু অনেক রোলিং মিলি ফেল করে যাবে। এখন সেটা সেটা তোমরাও জানো, আমিও জানি, সবাই জানে যে যত স্ট্রেংথ বেড়ে যাবে তত তার রোল করার জন্য, যেটা আমরা রোলিং চ্যাপ্টারে পড়ে এসেছি, যত মেটেরিয়াল স্ট্রেংথ বাড়বে তত রোলিং করা ডিফিকাল্ট হয়ে যাবে এবং ক্র্যাকিং এর সম্ভাবনা বেড়ে যাবে। এখন আমি যদি বেক হার্ডেনিং একটা স্টিল আছে, এই বেক হার্ডেনিং স্টিলটা যদি নিতে পারি তাহলে কি হবে? যেমন আরেকটা অপশন ছিল, এই যে বেক হার্ডেনিং স্টিল আসার আগে জাপানিজরা ব্যবহার করতো আইএফ স্টিল। আইএফ স্টিলটা কি? ইন্টারস্টিশিয়াল ফ্রি স্টিল। সেটা আবার কি জিনিস? কার্বন, তুমি জানো কার্বন যদি আয়রনের ভিতর দেওয়া হয়, স্টিল তৈরি করো, সেখান থেকে যে স্টিলটা হয় সেটা ইন্টারস্টিশিয়াল স্টিল হয়। কার্বন কিন্তু কখনো সাবস্টিটিউশনাল জায়গা দখল করে না। কার্বন কি করে? ইন্টারস্টিশিয়াল জায়গায় থাকে। যে যখন কোনো অ্যালয়ের ভিতরে ইন্টারস্টিশিয়াল জায়গায় বেশি বেশি পরিমাণ অ্যালয়িং থাকবে, তখন তার স্বাভাবিক যে ডিসলোকেশন মুভমেন্ট এবং স্বাভাবিক যে স্লিপ সিস্টেম, এটা ওয়ার্ক করে না। তো ডিসলোকেশন যদি মুভমেন্ট এবং স্লিপ সিস্টেমের মুভমেন্ট যদি স্বাভাবিক নিয়ম ফলো না করে,
তখন কিন্তু এর ভিতরে জোর করে যদি তুমি রোলিং করতে যাও তখন ক্র্যাকিং হয়ে যায়। এই জন্য জাপানিজরা বের করলো ইন্টারস্টিশিয়াল ফ্রি স্টিল, একদম ভেরি ভেরি লো কার্বন উইথ হাই ফসফরাস, যেটা আমরা খুব ভয় পাই। ফসফরাস দেওয়া যাবে না, না, ফসফরাস ইজ ভেরি গুড ফর স্টিল। এটা হচ্ছে জাপানিজদের থিওরি। ফসফরাস ইজ ভেরি গুড, এটা থাকতে হবে। ফসফরাস যদি দেওয়া হয়, কার্বনের পরিবর্তনে যদি ফসফরাস দেয়, দুইটা লাভ হয়। নাম্বার 1 লাভ হচ্ছে ফসফরাস ইন্টারস্টিশিয়াল পজিশনে না গিয়ে সে সাবস্টিটিউশনাল পজিশনে চলে যায় এবং তার ডিফর্মাবিলিটি বাড়িয়ে দেয়। নাম্বার 1 পেয়ে গেছি। নাম্বার 2, ফসফরাস কিন্তু করোশন রেজিস্ট্যান্স বাড়ায়। এটা কিন্তু গ্রেট ইম্পর্টেন্স ফর অটো বডি। একটা অটো বডি ভেঙে গেছে, সবসময় যে রং চটে যায়, ঘষা লাগে, দেখবা কিছু কিছু জায়গায় ইনস্ট্যান্টলি রাস্টেড হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু জায়গা আছে সেখানে ঘষা খেয়েছে হয়তো 2 মাস আগে, এখনো লাল হচ্ছে না। দিস ইজ দ্য গেম। এটা কিন্তু ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই বেনিফিটটা হচ্ছে ইউজাররা পাবে। আর প্রডিউসাররা কি পাবে? যারা প্রোডাক্ট বানাচ্ছে তারা পাবে হচ্ছে ভেরি গুড ডিফর্মাবিলিটি, রিজেকশন কম হবে, সহজেই আমি তাকে ডিফর্ম করে রোলিং করে স্টিল বানিয়ে নিয়ে যেতে পারবো। এখন বেক হার্ডেনিং করলে যেটা হয় সেটা হচ্ছে যে এই স্টিলটা এমন একটা স্টিল, আইএফ কেন থাকলো না? আইএফ হচ্ছে যে এটার ভেরি গুড ডিফর্মাবিলিটি, নো প্রবলেম, বাট এইটার হচ্ছে স্ট্রেংথ এখানে। আমি যদি বেক হার্ডেনিং নেই, বেক হার্ডেনিং নিয়ে দেখা যাচ্ছে যে তার যে স্ট্রেংথ আমার বেড়ে যাচ্ছে। এই যে স্ট্রেংথ বেড়ে গেল, এটা কিন্তু জাস্ট 2% স্ট্রেংথ বাড়ে নাই, স্ট্রেংথ বাড়ছে কিন্তু 20%। এই যে 20% স্ট্রেংথ বেড়ে গেল, এই 20%-এর জন্য কিন্তু আমার ওই গাড়িটার মেটেরিয়াল কনজাম্পশন 20% কমে গেল, স্ট্রেট ফরওয়ার্ড। যেই 20% স্ট্রেংথ কমে গেল, বেড়ে গেল, 20% ওয়েট কমে গেল, ফুয়েল কনজাম্পশন প্রপোর্শনালি 20% কমে গেল। ভেরি বিগ গেম। আর লাভ কি হলো? লাভ হচ্ছে যে প্রথমে সে নরম থাকবে, বেক হার্ডেনিং এর আগ পর্যন্ত সে আইএফ স্টিলের মতো বিহেভ করবে, ভেরি ইজি টু ডিফর্ম, শীট টিট বানিয়ে নেওয়া হবে। তার পরবর্তীতে যখন রং টং করা হবে, পেইন্টিং করা হবে, যে মেটেরিয়াল দেখো, স্টিল মেকিং, কাস্টিং, রিহিটিং, সব প্রসেস যা হওয়া তাই হচ্ছে, সবই ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন বেক হার্ডেনিং স্টিলের যে সুবিধা সেটা হচ্ছে যে যখন রোলিং করা হয়েছে তার ভিতরে এইভাবে ডিসলোকেশন রয়ে গেছে, এই ডিসলোকেশন রেখে দেওয়া হয়েছে রোলিং প্রসেস মেনটেন করে। এখন যদি আমি যখন রং করতে যাব, যখন গাড়িটাকে ফর্ম করে বিভিন্ন কম্পোনেন্ট বানাবো, কম্পোনেন্ট গুলো লাগানোর সময় আমি যখন এটাকে পেইন্ট করব, পেইন্টিং হচ্ছে দূর থেকে গান দিয়ে স্প্রে করা হয় এবং ওই শীটটাকে একটু হিট করে নেওয়া হয়। গান দিয়ে যখন স্প্রে করা শীটটা হিট করে নেওয়া হয়, তখন ওই গান দিয়ে স্প্রে করার ফলে যেটা হয়, সেই ইমপ্যাক্ট নিয়ে গাড়ির সাথে লাগে এবং গাড়ির ভিতরে যত লেগে থাকা অক্সিজেন বা এটা ওটা যা থাকার সম্ভাবনা ছিল, এয়ার গ্যাপ থাকার সম্ভাবনা থাকে না। এই জন্য দেখবা জাপানিজ কারগুলোর যে পেইন্টিং অন্য দেশের গাড়ির তুলনায়, ইভেন কোরিয়ান গাড়ি দেখবা অনেক সময় ইঞ্জিন কাভারের যে প্লেটটা থাকে, যে শীটটা থাকে, ওই জায়গায় দেখবা ফুসকা ফুসকা উঠে যাচ্ছে, কারণ সেখানে অ্যাডহেশন যেটা কথাটা আছে উইথ দা বন্ড, ওই তোমার হচ্ছে স্টিল অ্যান্ড হচ্ছে আউটার যে পেইন্টের লেয়ারের যে বন্ডিংটা, সেটা জাপানিজরা যে সুন্দরভাবে করতে পারে, কোরিয়ানরা কিন্তু সেভাবে করতে পারে না, ইন্ডিয়ানরা তো পারেই না। ফলে ওদের গাড়িতে ফুসকা উঠে যাওয়ার চান্স থাকে অনেক অনেক বেশি, যেটা জাপানিজদের সম্ভাবনা কমে যায়। তো যাই হোক, এই পেইন্ট স্প্রে করে আর হচ্ছে যে কন্ট্রোল রোলিং করে নিয়ে আসছে, ওর ভিতরে আছে ডিসলোকেশন। এই যে অনেকক্ষণ ধরে এই কাজটা করতেছে, তখন কার্বন গুলো, যেটা সলিউট কার্বন ছিল, সেই কার্বন গুলো কি করলো, তোমরা অনেকেই এক্সপ্লেন করেছো, সেই কার্বন গুলো যেটা ডিজলভ কিছু কিছু ছিল, সেই কার্বন এসে এই ডিসলোকেশন গুলোকে লক করে দেয়। ডিসলোকেশন আগেই তৈরি হয়েছিল, রোলিং এর সময় তৈরি হয়েছে এবং কার্বন গুলোকে আমরা ডিজলভ অবস্থায় রেখেছি।
কন্ট্রোল রোলিং টেম্পারেচার সিলেকশনের মাধ্যমে। যেই আমি 300 ডিগ্রি 280 ডিগ্রিতে যখন পেইন্টিং এর জন্য প্রিহিট করছি, কার্বন গুলো ছুটে এসে সে ম্যাট্রিক্সের ভিতরে না থেকে সে ভাবে আমি একটা ফাঁকা জায়গা পেয়েছি, আমি এই জায়গাটা এখন আমার, সেই জায়গায় এসে ঢুকে যায়। যেই না ঢুকে গেল এখানে পেরেক মেরে দেওয়ার মতো পেরেক মেরে দিল, এবং এই ডিসলোকেশন পুরাটাই একটা জায়গায় লক হয়ে গেল, সে তার আর মুভমেন্ট থাকলো না। এখন ডিসলোকেশনের মুভমেন্ট যদি আর না থাকে, এইভাবে সব জায়গায় আটকিয়ে ফেলে দেওয়া হয় পেরেক মেরে, তাহলে কি হবে? এই ডিসলোকেশন কিন্তু আর মুভ করবে না। তার মানে কি, মেটেরিয়ালটা এখন কি হয়ে গেল? ফিনিশড প্রোডাক্ট। ফিনিশড প্রোডাক্টের এখন ডিফর্ম করাটা সহজ হলো না কঠিন হয়ে গেল? ডিফিকাল্ট হবে স্যার ডিফর্মেশন। ডিফরমেশন কঠিন হয়ে গেল, ফলে এখন কিন্তু সে জার্কিং এ এই মেটেরিয়াল স্ট্রেংথ বেড়ে গেছে, ইল্ড স্ট্রেংথ বেড়ে গেছে, এখন জার্কিং এ কিন্তু ক্র্যাক তৈরি হওয়াটা অত সহজ হবে না। কারণ আমরা আগেই জানি ফ্র্যাকচার মেকানিক্স এর থিওরি বলে যে ক্র্যাক ইনিশিয়েশন possibility is inversely proportional to the yield strength of the material. তাহলে yield strength আমার এখন বেড়ে গেছে, ফিনিশ প্রোডাক্টের yield strength বাড়ছে। যদি আগে yield strength বাড়তো তাহলে কি হতো? আমার ক্ষতি হয়ে যেত, আমি রোলিং করতে পারতাম না, আমি প্রোডাক্টের এত সুন্দর শেপটা, জটিল শেপটা দিতে পারতাম না। আর দিতে পারলেও আমার যে টেকনোলজি ব্যবহার করার প্রয়োজন হতো, সেটা সেই টেকনোলজিটা ছিল এক্সপেন্সিভ, ফলে ওভারঅল কারের প্রোডাকশন কস্টিং কিন্তু বেড়ে যেত, যেটা জাপানিজদের মতো এত কম পয়সায় এত ভালো কোয়ালিটির কার পৃথিবীর কোন দেশ কোন ব্র্যান্ড এখনো সাপ্লাই দিতে পারে নাই। এই জন্য পৃথিবীর খুব কম দেশ আছে যে দেশে জাপানিজ কার চলে না, এবং কম দেশ আছে যে দেশের মানুষেরা জাপানিজ কারকে পছন্দ করে না। দুই একটা দেশ আছে, সেটা পলিটিক্যাল। আমি যতটুকু জানি সেসব দেশেও আমার যাওয়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি সেখানে জাপানিজ কার নাই, আসলে রাস্তায় আমি দেখি নাই। ঐতিহাসিক ভাবে তাদের ভিতরে গন্ডগোল ছিল। তো এই পর্যন্তই পড়লাম আজকে। এখন তোমাদের বলো, আগামী ক্লাস আমাদের শেষ হয়ে যাবে, তোমাদের কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হইলে আমাকে জিজ্ঞেস করতে পারো, এনিবডি। আপনি কিছুক্ষণ আগে নন ফেরাস মেটালের ক্ষেত্রে টিএমসিপির একটা ফেজ ডায়াগ্রাম দেখিয়েছিলেন। ওখানে স্যার আপনি বলছিলেন যে টেম্পারেচারটা বেশ ক্রিটিক্যালি কন্ট্রোল করতে হয়। ফেজ ডায়াগ্রাম, জি স্যার, এই ফেজ ডায়াগ্রাম থেকে একটু দেখাতে পারবেন যে এই জায়গায় আমাকে টেম্পারেচার কি কেন ক্রিটিক্যালি কন্ট্রোল করতে হচ্ছে? এখানে দেখো, টিএমসিপি জিঙ্ক 22%, অ্যালুমিনিয়াম 0.15%, ক্রোমিয়াম। এখানে আলফা প্রাইম ফেজ থাকে অ্যাবভ 275 ডিগ্রি সেন্টিগ্রেড। এই আলফা প্রাইম ফেজটা আবার সেটা যদি ঠিক মতো তুমি রোলিং করতে পারো, সে ডিকম্পোজ হবে আলফা এবং বিটা ফেজ। এই এখানে আলফা ইজ অ্যালুমিনিয়াম রিচ এফসিসি স্ট্রাকচার, বিটা ইজ জিঙ্ক রিচ এবং এইচসিপি স্ট্রাকচার। দেখছো জটিলতাটা কোথায়? এবার আসো, এখানে আসো, তুমি শুধু আলফাই যদি থাকো, আলফাই আছো, এখানে আছো, ফর এক্সাম্পল শুধু আলফাতেই আছো। ওই যে এইচসিপি, যদি এটা কিন্তু এইচসিপি মেটেরিয়াল কি হয় সাধারণত, খেয়াল করেছো? খুব বেশি থাকে না। এইচসিপি মেটেরিয়াল কিন্তু হার্ড হয়। জি স্যার, হার্ড হয়। এই হার্ড ফেজটা, বেসিক ফেজ হচ্ছে কিন্তু আলফা, ম্যাট্রিক্স হচ্ছে আলফা। এই ম্যাট্রিক্সের ভিতরে যদি আমি বেটা ফেজ ঢুকিয়ে দিতে পারি, তাহলে সে কিন্তু জাস্ট উইল বিহেভ লাইক প্রেসিপিটেট অফ কার্বাইড। নন ফেরাসের ভিতর কার্বাইড তৈরি মানে ভীষণ একটা কন্ট্রিবিউশন অফ টিএমসিপি ইন নন ফেরাস অ্যালয়। এই ফেজটা যদি আমি না নিয়ে আসতে পারতাম, তাহলে কিন্তু এই বিটা ফেজ এইচসিপি, এই লকিং অ্যাকশন, কার্বাইডের মতো প্রেসিপিটেশন হার্ডেনিং এর যে বিহেভিয়ার, এটা কিন্তু আমার পক্ষে পাওয়া সম্ভব হতো না। আমি সিঙ্গেল ফেজ অ্যালুমিনিয়াম, ভেরি সফট, টানটা লম্বা হয়ে যেত। এখন কিন্তু সেই সুযোগটা নাই। বুঝতে পেরেছো? তার মানে স্যার ব্যাপারটা হচ্ছে যে আলফা প্রাইম থেকে আমাদের আলফা এবং বিটা ফেজ বের করতে হয়, এবং এই বিটা ফেজটা
HCP হচ্ছে হার্ড প্রেসিপিটেট। এই হার্ড প্রেসিপিটেটটা অনেকটা নায়োবিয়ামের কার্বাইড বা TMCP তে মানে স্টিল TMCP তে কার্বাইডের any carbide just like precipitate. জি স্যার, এখন অ্যানালজিটা ধরতে পেরেছি। Anybody? ভেরি ইন্টারেস্টিং, যত ভিতরে পড়বা তত মজা লাগবে, কিন্তু মজাটা লাগাইতে হবে। যদি মানে হাত পা ছেড়ে দিয়ে বসে থাকো তাহলে কিছু হবে না। মেটেরিয়ালস সায়েন্স আসলে ভেরি ভেরি ইন্টারেস্টিং জিনিস। এনিবডি আজকে বুঝো নাই? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো, ভেরি গুড। আমাদের আর একটা ক্লাস আছে, এই লাগবে। যদি না শেষ হয় তাহলে বুধবারে 11টায় আমাদের যে সেশনাল আছে সেইখানে আমরা শেষ করার চেষ্টা করব। স্যার ক্লাস কি আজকে হবে, মানে আজকে ল্যাবের টাইমে? না, আজকে ক্লাস হবে না। আমরা বললাম